বিশ্বাস করো বন্ধু, তোমার জন্য এখন আমার মায়া লাগে না, চোখের পানি আসে না, আমার মনটাও কাঁদে না। মনের মানুষ হইয়া মনের মূল্য দিলা না, মনের মানুষ হইয়া মনের মূল্য দিলা না। বিশ্বাস করো বন্ধু, তোমার জন্য এখন আমার মায়া লাগে না। আমি যদি একটু ব্যক্তি সাথীর ঈদ নিয়ে জানতে চাই যে আসলে ঈদ প্ল্যান কি করে, সে কিভাবে শপিং থেকে শুরু করে পরিবারের জন্য সবকিছু মিলে ঘর গোছানো, একটু জানতে চাইবো যে ঈদ কেন্দ্রিক সাথীর ব্যস্ততা কেমন থাকে। যেহেতু রমজানে হচ্ছে মানে ঈদের যে একটা চাপ গানের এটা থাকে, সো প্রত্যেক শুক্রবার দিন মোটামুটি আমার বের হওয়া হয়, শপিং করা হয়। সেটা হচ্ছে শুটিং পারপাস, কারণ অনেক কালেকশন লাগে, যাওয়া হয়। এই তো। আর কোরবানির ঈদে যেটা হয়, আমি কোরবানির ঈদে আমার প্রথম কোরবানিটা দেই হচ্ছে আমার বাবার ভিটায়, মানে আমার বাড়িতে, পলাশ ঘোড়াশাল নরসিংদীতে। আর ঈদের সেকেন্ড ডেতে হচ্ছে আমি আমার এখানে কোরবানি দিয়ে থাকি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মানে এটা কেন যে প্রথম ঈদের দিনটা আমি বাবার বাড়িতে থাকবো বা বাবার বাড়িতে কাটাবো? তার একটা কারণ হচ্ছে মানে আসলে আব্বু নেই, আর সবসময় আমরা বাড়িতে কোরবানি দিয়ে এসেছি 14 থেকে আমরা ঢাকায়। সো এলাকার মানুষের একটা ডিমান্ড থাকে না, যে একটা আসলে একটা চাহিদা তো থেকেই যায়। কিছু মানুষের কিন্তু আমাদের প্রতি কিছু অধিকার থাকে। তো আমরা কুরবানি দিয়ে আমাদের কুরবানির যত প্রসেস আছে ওটা শেষ করে ঢাকায় চলে আসি, আর ঈদের পরদিন হচ্ছে আমি আমার এখানে দিই। যেহেতু কোরবানি ঈদ, আমাদের কিন্তু আসলে অনেক ধরনের প্রস্তুতি থাকে, রান্না থেকে শুরু করে বিভিন্ন রকম। ঈদের দিন সকালটা সাথীর কিভাবে শুরু হয়? আমার না সময়টা বাচ্চাদের নিয়েই কাটে, আহামরি তেমন কোনো মানে প্যারা নেই, কারণ আমি ওরকম কাজকর্ম পারি না আসলে। আমি ওদের গোসল টোসল করিয়ে দেই, জামা কাপড় পরে, ওরা সালামি নেয়, আমি ওদের বাবার থেকে সালামি নেই, সালামি দেই। সালামি নেওয়া দেয়া এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আর কোরবানির ঈদে যেটা হয়, মহিলাদের একটু প্রেশার থাকে, কিছু না করলেও মাংস বন্টন, কাটাকাটি একটু তো হাত লাগাতেই হয়। কোরবানির ঈদে ভালোই ব্যস্ততা যায়। এতক্ষণ তো আমরা শুনলাম যে আসলে মা হিসেবে সাথীর ব্যস্ততা, বা একজন স্ত্রী হিসেবে সাথীর ব্যস্ততা, বা একজন মেয়ে হিসেবে সাথীর ব্যস্ততা, কিন্তু সাথীর ছোটবেলার ঈদটা কেমন ছিল? আমার ছোটবেলার ঈদটা যদি বলি, মানে ছোটবেলার ঈদে ভালো কিছু যদি বলি, সেটা হচ্ছে আমার বাবার সাথে আমি যে সময়টুকু কাটাতাম, আব্বু আম্মুর সাথে। আম্মু তো ঘরের কাজ নিয়েই আসলে ব্যস্ত থাকতো, মায়েরা এটাই থাকে। বাট আমি যতটুকু সময় আমার বাবার সাথে ছিলাম, অতটুকু সময় আমার ভালো কাটতো। মানুষের শৈশবে অনেক সুন্দর স্মৃতি থাকে, বাট আমার একটা সময় এসে আম্মু হচ্ছে গান থেকে আমাকে ডিসকানেক্ট করে। তো দ্যাটস ওয়াই আমার মানে ছোটোবেলায় মুড অফ থাকতো বেশি। হ্যাঁ, তো ঈদ আসলেও ওই সালামি নিতে হবে, আত্মীয় স্বজনের বাসায় যেতে হবে, ঈদের আগের দিন মেহেদি পড়তে হবে। মানে এখন যেটা আমাদের কাছে আবদার করে বাচ্চারা, এই মেহেদি পরিয়ে দাও, সাজিয়ে দাও, সালামি দাও, ছোটবেলায় সেম এটা আমরা করতাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ছোটবেলায় ঈদে আমরা যেভাবে আসলে মজা করতাম, আমাদের কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটে যেত, বা কোনো কারণে আমাদের খুব বেশি মন খারাপ থাকতো। এরকম কখনো হয়েছে? হ্যাঁ, হয়েছে। যদি আম্মু আমাকে আগে না সাজাতো, ছোটো বোনকে আগে সাজাতো, বা দেখা গেল পাড়া প্রতিবেশীর কেউ আসছে যে আন্টি সাজিয়ে দাও, তো দেখা গেল ডেফিনেটলি নিজের মেয়ে পরেই সাজাই, সমস্যা তো নাই। কিন্তু আমার মন তো মানতো না। তখন হয়তো একটু ফুলে বসে থাকতাম। আবদার কার কাছে বেশি করা হতো? ডেফিনেটলি আব্বু আম্মুর কাছেই করতাম। শপিংয়ে আব্বু টাকা দিত, বাট শপিংয়ে সবসময় আম্মু নিয়ে যেত। আব্বু অতটা সময় পেত না আর কি। শপিংটা সবসময় আম্মুর সাথে করা হতো। এখন তো আসলে আপনার গান দর্শক অনেক শুনছে, আপনি নিজের জায়গা থেকে নিজে প্রতিষ্ঠিত, আপনার একটা পরিচিতি আছে। কোরবানির ক্ষেত্রে নিজের উপার্জনের টাকা দিয়ে কখনো কোরবানি দেওয়া হয়েছে? হ্যাঁ, আমার উপার্জনের টাকা দিয়ে, কারণ আমার তো বাবা নেই, সো কোরবানিটা সবসময় আমরা দু বোন মিলেই দিই। আর মানে আমার বাড়িতে যেটা বাবার ভিটায় দেওয়া হয় ওটা হচ্ছে আমরা দিই, আর এখানে যেটা, এটার পুরো টাকাটাই হচ্ছে আমার হাজব্যান্ড দেয় আর কি। ব্যবহারে বুঝা গেছি আমি তোমার কেহ না, আমি তোমার কেহ না, আমার লাইগা তুমি কান্দো না, ও বন্ধুরে আমি তোমার আপন মানুষ না, ও বন্ধুরে আমার লাইগা তুমি কান্দো না। আপু, আমরা তো আপনার গান, ব্যক্তি জীবন অনেক কিছুই জানলাম, একটু ভাইয়া সম্পর্কেও জানতে চাই যে ভাইয়ার সঙ্গে আপনার প্রথম কোথায় দেখা হয়েছে, বা আপনাদের পরিচয়টা আসলে কিভাবে? আমাদের একটা স্টেজেই দেখা। আমার মানে হয় না যে ওপেন প্রোগ্রামগুলোতে অনেক আপত্তিকর কিছু হয়ে যায়, মানে আমি চাইছি না, বাট এটা হয়ে গিয়েছে। হাতে মাইক্রোফোন, সামনে এত অডিয়েন্স, কিছু বলার থাকে না। তো এরকম একটা সিচুয়েশনে হচ্ছে আমাকে সেভ করে,
বা আর সেটার স্টাইলটা এমন ছিল, মুখে কোনো কথা বলেনি, মানে কাজে জবাব দিয়ে দিয়েছে, এরকম একটা বিষয় ছিল। তো বিষয়টা এমন ছিল, লাইক আমি গান গাইছিলাম কিছুদিন আগেও একটা স্টেজ প্রোগ্রামে, স্কুলের একটা প্রোগ্রাম ছিল। তো ওই প্রোগ্রামেও সেম গান গাইছি। তো এক এলাকার এক সম্মানিত জন আর কি, ওনার এক ভাইকে ফোন দিয়ে বলতেছে আমি গিয়ে টাকা দিব, এটা হচ্ছে তুমি ভিডিও করবা। সো এটা আবার অনেক ভাইরাল করে দিছে তারা। হ্যাঁ, তো এই যে বিষয়, এরকম একটা বিষয় ছিল। তো ও তখন করেছে কি, মানে একটা ভালো অ্যামাউন্ট একটা খামি নিয়ে আমাকে ওই লোকেশনে ভদ্রতার সহিত দিয়েছে। এরপর ওই লোকটাও আবার সেম স্টাইলে ভদ্রতার সহিত দিয়েছে, এরপর আর কোনো ছোড়াছুড়ি করেনি। ওই জায়গা থেকে ওর আমার পরিচয়। দেন হচ্ছে আমি যখন ওকে থ্যাঙ্কস বলতে যাই, তখন তখন আমার কোনো গান হিট না, বা আমি সাথী খান না, খুব সাধারণ শিল্পী। তো বলে যে আপনি অনেক ভালো গান করেন, আপনার গান অনেক সুন্দর, তার থেকে বেশি ভালো লেগেছে আপনার পারফরমেন্স। মানে দুঃখের গানে যে দুঃখের একটা এক্সপ্রেশন দেয়া, সুখের গানে যে আপনার মিষ্টি হাসি, এই বিষয়টা খুব সুন্দর ছিল। তো এভাবেই হাই হ্যালো হয়, নাম্বার আদান প্রদান হয়। দেন কিভাবে যেন আসলে পরিচয়, কথাবার্তা, একদিন রেস্টুরেন্টে দেখা করি, এর কিছুদিন পর প্রপোজ, রিলেশন, দেন বিয়ে। মানে প্রপোজ কি ভাইয়া করেছিল? হ্যাঁ, ও প্রপোজ করেছিল। ভাইয়া প্রপোজ করার পর কি আসলে আপনি ভাববার জন্য সময় নিয়েছিলেন? একদম না, আমি তো রাজি ছিলাম। মানে আমি ওকে পছন্দ করতাম খুব। আমার তখন হচ্ছে মানে আমার ফ্যামিলি সম্বন্ধ দেখছিল, বা একদম একজনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, এরকম একটা ব্যাপারও ছিল। আমার বাবার পছন্দ ছিল ছেলেটা। আমি যখন আব্বুকে বলে যাব আমি হৃদয়কে খুব বেশি পছন্দ করি, বা আমার মনে হয় যে আমি খুব সাংসারিক মেয়ে হব হৃদয় আমার লাইফে আসলে, তখন আব্বু আর অমত করেনি। এই যে মানুষটাকে এই আচরণগুলো দেখে ভালো লেগেছিল, এখন তো তার সঙ্গে এক ছাদের নিচে থাকছেন 6 বছর। তো এই যে এই 6 বছর একটা লম্বা সময়, তো এই সময়ের মধ্যে আসলে কোনো পরিবর্তন দেখেছেন? না, আসলেই দেখিনি। আর আপনার প্রতি কেয়ারিং আগের থেকে বাড়ছে। আগে যেটা হতো, অনেক বেশি ফোন দিত, এখন ফোনটা একটু কম দেয়। আমি বলি তুমি আমাকে ভুলে গেছো, আগের মতো নাই, পুরান হয়ে গেছি নাকি? তো এরকম যখন বলি তখন বলে যে না, বিষয়টা ওরকম না, তুমি তো আগে আমার বউ ছিলা, বউ থেকে এখন 2 বাচ্চার মা হয়েছো, এখন তোমার নিয়ে ভয় কিসের, তুমি তো পুরাটাই আমার। আপনার এই গানের কথাটাও কি ভাইয়ার সাথে সেই সময়ের একটা প্রতিফলন কিনা? আমি নতুন কি আর আছি গো, পুরান হয়ে গেছি। একটু আপনার কণ্ঠে আসলে আমরা সুর ছাড়া শুনলে আমাদের ভালো লাগবে না। আমি নতুন কি আর আছি গো, পুরান হইয়া গেছি, আগের মতো এখন আমার কদর নাই আর বেশি গো, কদর নাই আর বেশি, আমি নতুন কি আর আছি গো, পুরানে হইয়া গেছি। যতদিন যাবে এই পুরাণের মানে আরো পুরাতন থেকে পুরাতন হতে থাকবেন। আমরা প্রত্যেকেই কিন্তু আসলে নিজেদের জীবনের পুরাণ থেকে পুরাণ হচ্ছি। আপনার জীবনের এখন পর্যন্ত অনেক কিছুই আপনি পেয়েছেন, অনেক কিছুই আপনি হারিয়েছেন। এমন হতে পারে যে আসলে আপনি আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত জায়গাতে এখনো পৌঁছতে পারেননি, বা সেই স্বপ্নটা দেখছেন। সেই স্বপ্নটা কি? সেই স্বপ্নটা হচ্ছে মানে সবাই তো ছোট থেকে বড় হয়, তো আমিও মানে প্রফেশনালি অনেক ছোট, অনেক আগে বাড়তে হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তবে বর্তমান জেনারেশন অনুযায়ী মনে হয় যে বেঁচে থাকতে কোনো রকম ওই যে একটা আমার যেটা পাওয়ার উচিত ওটা হয়তো আমি পাবো না, কারণ আমি দেখছি না কেউ পাচ্ছে। আগের জেনারেশনের ওরা পাচ্ছে, কারণ আমরা হচ্ছে সম্মান দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমাদের এই জেনারেশনটা এসে মানে হচ্ছে চলে গেলে খুব বেশি হাই হুতা শুরু হয়ে যায়, থাকতে মর্যাদা দিচ্ছে না। তো কিন্তু এরপরও আমার ইচ্ছা, যদি আল্লাহ চায় বা আমি অতটুকু যোগ্যতা অর্জন করতে পারি, হ্যাঁ, এখন আমি অ্যাওয়ার্ড নিচ্ছি, অ্যাওয়ার্ড নেওয়ার একটা স্বপ্ন, আমি যেন অ্যাওয়ার্ড দিতে পারি ওই রকম একটা জায়গা যেন আমার তৈরি হয়, যে আমার জুনিয়র আর্টিস্ট যারা থাকবে আমি তাদের হাতে সম্মাননা তুলে দিব। আসলে মিউজিকের ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা কে, বা যদি জানতে চাই যে আসলে আপনার পছন্দের শিল্পীটা কে? আমার আসলে অনেক মুড সুইং করে, এক এক সময় এক এক শিল্পীর গান শুনতে পছন্দ করি, বাট আমি যেহেতু ফোক গান করি ম্যাক্সিমাম, আমার ফোকের মধ্যে ডেফিনেটলি মমতাজ আপার গান অনেক ভালো লাগে। আমার ওস্তাদজি শফি মণ্ডল, ওনার গান তো ভালোই লাগে, আমি ওনার দমের প্রেমে পড়ে যাই, যে উনি এত দম কোত্থেকে রাখে, এত মানে এত সুন্দর করে কিভাবে গায়। মমতাজ আপার তো আসলে অনেক গান জনপ্রিয়, মানে অনেক হিউজ পপ সম্রাজ্ঞী তিনি। হ্যাঁ, তার কোনো গান আপনার কভার করা হয়েছে? না, এখনো কভার করা হয়নি। আমি খুব শীঘ্রই মমতাজ আপার বাসায় যাব, তার সাথে একটু বসবো, আর একদম তার অনুমতি নিয়ে যে আমি আপনার একটা গান গাইতে চাই। আমি কাভার গান খুব কম করিই না। আসিফ ভাইয়ের একটা গান কভার করেছি, লালন ব্যান্ডের সুমি আপুর একটা গান কভার করেছি, আর মমতাজ আপার একটা গান কভার করব। নিজের গানের বাইরেও তো আসলে অনেকের গান নিজে আপনা আপনি গাওয়া হয়, তো
একটু যদি আমি খোলামেলা জানতেই চাই যে মমতাজ আপার স্পেসিফিক কোন গানগুলো আপনার খুব বেশি পছন্দের? আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার ছাড়িতাম কি ঘর। মানে আপনি কি আসলে এই দুঃখ ভারাক্রান্ত মন থেকে বের হতে পারছেন না? আমার না রিয়েল লাইফে খুব বেশি দুঃখ নাই, বাবার দুঃখ ছাড়া আমার খুব বেশি দুঃখ নাই। কিন্তু আমার দর্শকরা আমার থেকে দুঃখের গান শুনতে পছন্দ করে। আর স্যাড গানের মধ্যে না মানুষের মনের ভাব থাকে, দেখবেন রিদমিক কোনো গানের মধ্যে ওই তোমার ঘড়ি সুন্দর পাঞ্জাবি সুন্দর, এর বাইরে কিন্তু কিছু নাই ভাইয়া। কিন্তু স্যাড ভার্সন গানগুলোর মধ্যে কোনো না কোনো জায়গায় আপনি আপনার জীবনকে খুঁজে পাবেন, কোনো না কোনো দুইটা লাইনে আপনি আপনাকে খুঁজে পাবেন মাস্ট। সো এই জন্য হচ্ছে আমার স্যাড ভার্সন গান খুব ভালো লাগে। আপু, আজকে আমরা অনেক আড্ডা দিলাম, অনেক বিষয়ে জানলাম। আমরা চাইবো যে সাথী খান যেভাবে দর্শকপ্রিয় গান উপহার দিচ্ছে, যেভাবে আসলে শ্রোতাদের হৃদয়ে পৌঁছে যাচ্ছে, সে কষ্টের মাধ্যমে হলেও কিন্তু আসলে শ্রোতাদের মনে একটা জায়গা করে নিয়েছে। আমরা তার কাছে অবশ্যই আরো নতুন নতুন গান প্রত্যাশা করতেই পারি। আমরা চাইবো যে আপনি আসলে আপনার শ্রোতাদের নিরাশ করবেন না। আমরা একটা গান দিয়ে শেষ করতে চাই। মইরা গেলে কান বাঠিকি বাইচা থাকতে বুঝলা না, হাতের ধন ঠেল্লা পায়ে আপন মানুষ খুঁজলা না। মইরা গেলে কান বাঠিকি বাইচা থাকতে বুঝলা না, হাতের ধন ঠেল্লা পায়ে আপন মানুষ খুঁজলা না।